আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, আপনার চ্যানেল এনটিভির নিয়মিত অনুষ্ঠান মার্কেট ওয়াচে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব মার্কেট সংক্রান্ত বিষয়। মার্কেট আপনারা জানেন যে বেশ কয়েকদিন ধরেই ডিপ্রেসড অবস্থায় আছে। আমরা চেষ্টা করব কেন ডিপ্রেসড অবস্থায় আছে এবং আনুষঙ্গিক সকল বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সাথে আজকে আলোচনার জন্য যারা আমন্ত্রিত হয়ে এসছেন তারা হলেন আক্তার হোসেন সান্নামাত, পুঁজিবাজার বিশ্লেষক, এবং ওনার ডানে আছেন অরুণাংশু দত্ত, সাবেক ব্যাংকার। দর্শক মণ্ডলী, আমরা শুরুতেই আক্তার হোসেন সান্নামাতের কাছে চলে যাচ্ছি। সান্নামাত ভাই, আপনি যেটা আমি শুরুতেই বলেছি যে বাজারের অবস্থাটা নিশ্চয়ই আপনি পর্যবেক্ষণ করছেন এবং আমরা যদি বিগত 1-1.5 মাস ধরে দেখি বাজার ক্রমশই কিন্তু ডিপ্রেসড অবস্থায় আছে। এই নিয়ে আমরা অনেক আলোচনা করেছি। আমরা চেষ্টা করছি, ব্যক্তিগতভাবেও চেষ্টা করছি, ঢাকা স্টক এক্সচেঞ্জ, চিটাগং স্টক এক্সচেঞ্জ কী করছে তারা ওনাদের মতো করে করছে। আমরা কিন্তু এখান থেকে অনেক আমরা আলোচনার মাধ্যমে এবং ব্যক্তিগতভাবেও আমরা চেষ্টা করছি যাতে বিনিয়োগকারীরা একটা স্বস্তির নিঃশ্বাস পান এবং বাজারটা যাতে তার নিজস্ব গতি ফিরে পায়। আপনার মতামত প্রথমেই জানতে চাই যে বাজার এই অবস্থায় কেন এবং এটার উত্তরণকল্পে কি প্রয়োজন? ধন্যবাদ লালি ভাই। সত্যিকার অর্থে বিনিয়োগকারীদের স্বস্তির জায়গাটা আমাদের নিশ্চিত করতে হবে। আপনি যেটা বলেছেন, এটা আমি আগেও বলেছি যে আসলে পুঁজিবাজারটা ইটস এ কনফিডেন্স গেম অলটুগেদার। তো এখানে বিনিয়োগকারীদের যে কনফিডেন্স, সেই লেভেলটা কিন্তু ঘাটতি রয়ে গেছে। কারণ আমি দেখেছি যে বেশ অনেকদিন পর্যন্ত বিনিয়োগকারীদের সাথে কথা বলে, পার্টিকুলারলি গত 1-2 সপ্তাহে যে ঘটনা ঘটেছে, তাতে করে বিনিয়োগকারীরা এখন এই যে এক্সপোজার নিয়ে যে কথাগুলো বলছে, যে এখন আগামী জুলাই মাস পর্যন্ত যে সময় দেওয়া আছে যে এক্সেস এক্সপোজারে অ্যাডজাস্ট করার ব্যাপারগুলো নিয়ে, সেইগুলো নিয়ে এখন তাদের অনিশ্চয়তা এখনও কাটেনি যে এটা কী হতে যাচ্ছে, কী হবে না হবে। তো ডেফিনেটলি এখন আমি বলবো যে রিসেন্টলি আমরা বাংলাদেশ ব্যাংকের যে রোলটা দেখতে পাচ্ছি যে তারা অনেকটাই প্রো ক্যাপিটাল মার্কেট, পুঁজিবাজার বান্ধব অনেকটা ইনিশিয়েটিভ তারা নিচ্ছে। এখনও আমি আশা করি যে এইসব ক্ষেত্রে এই যে বিনিয়োগকারীদের যে অনিশ্চয়তা, সেটা কেটে যাবে যদি বাংলাদেশ ব্যাংক আগের থেকে একেবারে শেষ মুহূর্তে যদি কোনো একটা ডিসিশন না নিয়ে বেশ আগের থেকেই যদি ক্যাপিটাল মার্কেট পুঁজিবাজারের বিনিয়োগকারী জানতে পারে যে হ্যাঁ বাংলাদেশ ব্যাংকের পজিটিভ রোল প্লে করবে এবং এখানে হয়তো ফার্দার এই টাইমটা আরও এক্সটেন্ড করবে, তাহলে আমার মনে হয় যে তাদের এখন যে আশঙ্কা, যে শঙ্কা, এইটা হয়তো কেটে যাবে এবং এর একটা পজিটিভ কিন্তু ইম্প্যাক্ট মার্কেটে আসবে। আরও একটা ইস্যুজ আছে, দেখেন যে ওভারঅল আমাদের যে পুঁজিবাজারের যে পার্টিকুলারলি বড় প্লেয়ার যারা পার্টিকুলারলি ব্যাংক, ফিনান্সিয়াল ইনস্টিটিউশন, এদের শেয়ারগুলো আমি যদি চিন্তা করি, এদের পারফরমেন্স যদি হিসাব করা তাহলে কিন্তু তারা ওইভাবে পারফর্ম করতে পারেনি এবং না পারার কারণে এদের যে ইয়ার এন্ডে যে রেজাল্ট আসবে, সেই রেজাল্ট নিয়েও অনেকে চিন্তা করছে যে ভালো আসবে কি আসবে না সেটা নিয়েও। কারণ অনেক ক্ষেত্রেই দেখা যায় পত্রিকাতে যে আসছে যে ব্যাংকের বিনিয়োগ কমে যাচ্ছে, তাদের রিকভারি ওইভাবে এক্সপেক্ট হচ্ছে না, এনপিএল বেড়ে যাচ্ছে, ইত্যাদি। তার উপরে তো আরেকটা ব্যাপার আছে যে ব্যাংকের যে কর্পোরেট ট্যাক্স রেট, সেটাও কিন্তু আমাদের নীতি নির্ধারক মহল থেকেও কিন্তু স্বীকার করা হয়েছে যে এটা আনইউজুয়ালি হাই এবং এইটার অংশ, এটা যদি আসলে সত্যিকার অর্থে ট্যাক্স রেটটা যদি একটা সহনীয় পর্যায়ে নিয়ে আসতো, এর বেনিফিট কিন্তু আলটিমেটলি পুঁজিবাজারের যে বিনিয়োগকারী তারাই পেত। তো সব কিছু মিলিয়ে আমি মনে করি যে ইস্যুটা এখন যে এক্সপোজার ক্যালকুলেশনের যে একটা ইস্যুজ আছে, সেটা নিয়েও কিন্তু কথাবার্তা হচ্ছে যে এই সাবসিডি, যেহেতু পুঁজিবাজারের ঝুঁকির কথা চিন্তা করেই কিন্তু বাংলাদেশ ব্যাংক যে এক্সপোজারের ইস্যুটা নিয়ে আসছে, সেই ক্ষেত্রে আমি মনে হয় যে ফার্দার এখানে রিডিফাইন করার একটা সুযোগ রয়ে গেছে। যেমন এখানে খুব সিম্পলি আমি যদি এভাবে বলি 2-3টা জিনিস আপনার সাথে একমত পোষণ করে, সেটা হলো যে ডেফিনেটলি বাংলাদেশ ব্যাংক যেটা একেবারে শেষ মুহূর্তে যেটা এক্সটেনশন যদি চিন্তা ভাবনা থাকে, সেটা এখন দিলে পরে বাজারের যে ইম্প্যাক্টটা আসবে সেটা যেটা আপনি বলছেন যে ক্ষতিটা হচ্ছে হয়তো এইটা হবে, রিপেয়ার করার অত বেগ হতে হবে না। অ্যাবসলিউটলি, মানে বাজার যে জায়গায় চলে যাচ্ছে সেখান থেকে কিন্তু তুলে আনাটা কষ্টকর হবে এবং এইটা যদি এখনই করে
তাহলে অ্যাকচুয়ালি পুঁজিবাজারে কিন্তু এভরি সেকেন্ডস কাউন্ট, এবং আজকে আমাদের বিনিয়োগকারীরা যে দুর্দশায় আছেন সেখানে কিন্তু একটা শব্দ কিন্তু আমরা পাচ্ছি না এখনো আমাদের বাংলাদেশ ব্যাংক থেকে। অথচ গত কিছুদিন আগে আমরা দেখেছি যে বম্বে স্টক এক্সচেঞ্জে যখন এরকম একটা ঘটনা ঘটেছিল খুব শর্ট টার্মের জন্য, তখন কিন্তু ওদের সেন্ট্রাল ব্যাংকের রাঘুনাথ কিন্তু প্রেস কনফারেন্স করে বলেছিলেন যে দুশ্চিন্তার কোনো কারণ নাই। অথচ দেখেন, এবং এটা সকল জায়গায়, ইভেন চায়নাতেও আমরা দেখেছি তারা ইন্টারফেয়ার করেছে সেন্ট্রাল ব্যাংক ডাইরেক্টলি। কিন্তু আনফর্চুনেটলি এই যে বিমাতা সুলভ একটা অ্যাটিটিউড, আমি যেটা বলতে চাচ্ছি, এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি যে আপনি একটা সার্কুলার দিলেন, যে সার্কুলারে আপনি ব্যাংক এক্সপোজার বললেন, যে ক্যাপিটাল মার্কেট এক্সপোজার বললেন যে এইভাবে আপনি করবেন, আর ক্যাপিটাল মার্কেট এক্সপোজার ক্যালকুলেশনের যে ফরম্যাট দিলেন সেখানে আবার আরেক রকম বলছেন। এই যে দৈন্যতা, এই জিনিসগুলো কিন্তু আমরা খুব সহজেই কিন্তু ছেড়ে নিতে পারি, কারণ আমি একটা সার্কুলারে এক কথা বলছি, আরেকটা ক্যালকুলেশন মেথডে আরেক কথা বলছি। আমি নন লিস্টেড কোম্পানির শেয়ারগুলো ক্যাপিটাল মার্কেটে আমরা নিয়ে আসছি এক্সপোজার হিসাবে, তো এইটা তো বাই ডেফিনেশন একটা ডিফল্ট না। শুধু নন লিস্টেড কোম্পানিও না, আমি যেটা বলবো যে অনেক সময় রিডিমেবল যে ইনস্ট্রুমেন্টগুলো আছে, যে রিডিমেবল প্রেফারেন্স শেয়ার হোক কিংবা প্রাইভেট প্লেসের মাধ্যমে যদি কোনো বন্ডের মাধ্যমে কেউ টাকা তুলে, ইটস নট এ কোয়াজ ইকুইটি। তো এইটা যদি যেহেতু ক্যাপিটাল মার্কেট লিস্টেড হওয়ার সম্ভাবনাই নাই, এবং এটা একটা ফিক্সড ইনকাম একটা ইনস্ট্রুমেন্ট, যে আপনার 5 ইয়ার্স একটা প্রেফারেন্স ইস্যু করলেন, এটা আলটিমেটলি রিডিম হয়ে যাবে। এখন এইটাও যদি ক্যাপিটাল মার্কেট এক্সপোজার চলে আসে, তারপর সাবসিডি কোম্পানিতে দেখেন যে বিনিয়োগের যে ইনভেস্টমেন্ট যেটা হয়েছে সেটাও এক্সপোজার নিয়ে আসছে। সবচেয়ে মজার ব্যাপার হলো যেটা আমরা মজার ব্যাপারটা আমরা একটু শুনবো, এখান থেকে আপনি শুরু করবেন। দর্শক একজন আছেন, উনি টেলিফোনে অনেকক্ষণ ধরে। দর্শক কে বলছেন এবং আপনার প্রশ্নটি করুন। আমি সিলেটে সাজান বলছি। জি বলেন। ব্যাপার হয়েছিল গত 1 মাস হলো শেয়ার মার্কেট আস্তে আস্তে ডাউনের দিকে যেতেছে, এর কারণ কি বুঝতে পারতেছি না। কারণ জি, আমরা এটা নিয়েই আলোচনা করছি, আপনি শুনতে থাকেন আপনার প্রশ্নের উত্তর। এটার কারণ আরেকজন দর্শকের সাথে আমরা একটু কথা বলে নিচ্ছি। দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি বলতে চাচ্ছি, আজকে শেয়ার বাজার 5 বছর ধরে খুব খারাপ অবস্থা 2010 সাল থেকে। হ্যাঁ, তখন আমরা যখন মার্কেট ভালো ছিল তখন বলা হতো মানে ফান্ডামেন্টাল শেয়ার ভালো, আপনারা বিনিয়োগ করুন। তো আমি ফান্ডামেন্টাল শেয়ার বলতে ব্যাংকেও বোঝানো হতো, আমি ব্যাংকে বিনিয়োগ করেছি। প্রায় আবার 50 লক্ষ টাকা সব চলে যাওয়ার পরে আবারও সরকার থেকে উপর মহল থেকে বলা হয়েছিল শেয়ার বাজার 6,000 পর্যন্ত সূচক থাকা উচিত। আমরা ওগুলা দিকে আবার বিনিয়োগ করলাম, আজকে আবার ওই টাকাও অনেকটা প্রায় চলে গিয়েছে। আচ্ছা, যাই হোক, যাক গিয়েছে, অনেক মানুষ আত্মহত্যা করছে, অনেকে অনেকভাবে ধ্বংস হয়ে গেছে। কিন্তু অন্যান্য দেশে দেখি যে আমরা সরকার মানে শেয়ার মার্কেটে কিছু হলেই সরকারের পক্ষ থেকে মানে সিদ্ধান্ত দিয়ে দেয় ভালো কিছু, কিন্তু আমাদের দেশে দেখি যে এটা নিয়ে কোনো মাথা ব্যথাই নেই। হ্যাঁ, এটার জন্য আমি সরকারের কাছে আপনাদের মাধ্যমে অনুরোধ করতেছি এই শেয়ার মার্কেটের প্রতি একটু দৃষ্টি দেওয়ার জন্য। ধন্যবাদ। আপনার খুব সুন্দর চমৎকার প্রশ্ন, একেবারে প্রাসঙ্গিক প্রশ্ন। এই প্রশ্নের উত্তরটা একটু আপনার কাছে জানতে চাইবো। উনি যে সত্যি যে একসময় ফান্ডামেন্টাল দেখে উনি বিনিয়োগ করেছেন, কিন্তু তারপরও উনি সেখানে ক্ষতিগ্রস্ত হয়েছেন। আসলে ফান্ডামেন্টাল একটা জিনিস, আসলে ফান্ডামেন্টাল কিন্তু স্ট্যাটিক কিছু না, যে একটা কোম্পানি ফান্ডামেন্টাল দেখে বিক্রি করেছেন বাস নেক্সট ডেতেই কিন্তু ফান্ডামেন্টাল সে আসলে চেঞ্জ হয়ে যেতে পারে। তো সুতরাং একটা সেক্টর ইভেন একটা সেক্টর ব্যাংকিং সেক্টরকে আমি যদি বলি সব কোম্পানিগুলো ইকুয়ালি স্ট্রং, এইটাও কিন্তু ঠিক না। ব্যাংকের ভিতরে ক্যাটাগরি আছে, ক্যাটাগরি বি সিকিউরিটি, সুতরাং এটা ডিপেন্ড করে। সুতরাং আপনার সেক্টর বললেন ব্যাংকিং সেক্টর, এই সেক্টরে কিন্তু অনেক উইক ব্যাংকও আছে, আবার স্ট্রং ব্যাংকও আছে। সুতরাং আপনার একটা সেক্টর দেখে ইনভেস্ট করা উচিত না, এবং কোনো একটা পার্টিকুলার শেয়ারের ব্যাপার সবসময় একটু ওয়াচ করতে হয় যে আজকে তার স্ট্রেংথ কীগুলো আছে। শুধুমাত্র ফিনান্সিয়াল অ্যাসপেক্টগুলোই না, নন ফিনান্সিয়াল অ্যাসপেক্টগুলো যেগুলো আছে সেগুলো, ওটা ম্যানেজমেন্ট, ওটা বোর্ড, ওটা প্রোডাক্ট, ওইটা কম্পিটিটররা কী করছে, এবং ফিসক্যাল পলিসি কি আসছে ইত্যাদি। তো এই যে পলিসির কথা বললেন, ফান্ডামেন্টাল শেয়ারে কিন্তু আমরা লক্ষ্য করি, এবং উনি আমাদের দর্শক যে কথাটা বললেন যে ফান্ডামেন্টাল শেয়ার হয়তো উনি কিনেছেন, কিন্তু বাজারের আজকে এই অবস্থাতে সকল শেয়ারের দাম কিন্তু স্লাইড হচ্ছে। এখন এই স্লাইডটা তো একটা পলিসির জন্যই হচ্ছে,
হয়তো 2টা পলিসির জন্য হচ্ছে। এইটা তো সেই আমাদের দর্শকের তো সেই দোষ না, সেই ইনভেস্টরের তো দোষ না, উনি তো ফান্ডামেন্টাল হিসাব করেই কিনেছেন। এবং শি ইজ রাইট ওয়েন শি সেজ দ্যাট আই হ্যাভ ইনভেস্টেড ইন ফান্ডামেন্টাল শেয়ার। কিন্তু আমাকে যদি এমন একটা পলিসি করে দেয়া হয় যে পলিসির জন্য টোটাল মার্কেটটাই স্লাইড ট্রেন্ড হয়ে যায়, তো সেটার কি উপায়? না, সেটা অবশ্যই সেটা ক্যাপিটাল কারণ মার্কেটে প্রবলেম কিন্তু ওনার এই জায়গায়, একটা পলিসি কিন্তু আমাদেরকে খেয়ে নিচ্ছে। না, সেটাই যে পলিসি ক্যাপিটাল মার্কেট কিন্তু আমি মনে করি Run by policy. ভেরি 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 সেন্সিটিভ এরিয়া। আমাকে যে কোনো সিদ্ধান্ত বা যে কোনো অ্যাকশনস এইগুলো নিতে হয় কিন্তু তার সেন্সিটিভিটি চিন্তা করে। এখন আমি যেটা বলছিলাম যে এই যে মনে করেন আপনি যেটা বলতে চেয়েছেন, আমার যেটা মনে হচ্ছে যে এক্সপোজার ক্যালকুলেশনের যে ইস্যুসটা রয়ে গেছে। এখন সাবসিডি কোম্পানির এক্সপোজারটা কীভাবে ডেভেলপ করলো, খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা কিন্তু নট দ্যাট যে আমি হঠাৎ করে আমার সাবসিডি কোম্পানিকে লোন দিয়ে ফেলছি। এই সাবসিডি কোম্পানি যখনই নিয়ম হলো যে আপনার ক্যাপিটাল মার্কেট অপারেশন করতে হলে সাবসিডি কোম্পানি করতে হবে, তখন সাবসিডি কোম্পানি আলাদা নতুনভাবে তৈরি করে তার অ্যাসেট এবং লাইবিলিটি ট্রান্সফার করতে গিয়ে কিন্তু লোনটা ডেভেলপ করলো, এক্সপোজারটা ডেভেলপ করলো। কিছু ইকুইটি চলে গেছে, আবার কিছু লোনও রয়ে গেছে। কারণ আপনার ইকুইটি কিন্তু ব্যারিয়ার আছে। আপনি একটা সাবসিডি কোম্পানি, দুইটা সাবসিডি কোম্পানি, একটা মার্চেন্ট ব্যাংক, একটা ব্রোকারেজ হাউস আছে, দুইটা মিলিয়ে আপনি কতটুকু ইকুইটি করতে পারবেন আপনার ক্যাপিটালের, সেটাও কিন্তু একটা ব্যারিয়ার রয়ে গেছে। ইচ্ছা করলে আপনি পুরো এক্সপোজারটাকে ইকুইটিতে কনভার্ট করতে পারছেন না, তো একটা লোনে থাকতে হচ্ছে। এখন এই লোন এবং ক্যাপিটাল মার্কেট সব কিছু ক্যাপিটাল মার্কেট এক্সপোজার চলে আসতেছে, অথচ ওটার কিন্তু লিস্টেড না। তো এখন দেখতে হবে যে এই যে এক্সপোজার এটা কিভাবে ডেভেলপ করলো। সুতরাং এটা সমাধান কিন্তু একটা ইউনিক সলিউশন হতে হবে, জেনারেলাইজড কোনো সলিউশন না। সুতরাং আজকে আমি সাবসিডি কোম্পানি হওয়ার কারণে আমার যদি একটা লোন ডেভেলপ করে, একটা এক্সপোজার ডেভেলপ করে, এইটা হ্যান্ডেল করতে হবে ডিফারেন্টলি। এই জন্যই বললাম যে এগুলো যদি কেস টু কেস বেসিসে, আজকে একটা ব্যাংকের যদি এক্সপোজার বেশি হয়ে থাকে এবং এক্স ব্যাংকের এক্সপোজার ওই ব্যাংকের এক্সপোজার সমান না, সুতরাং তার ম্যাগনিটিউডটা চিন্তা করে কেস টু কেস বেসিসে সলভ করতে হবে। যে ঠিক আছে, তুমি আমাকে একটা প্ল্যান দাও, তুমি এটা 10 বছর লাগে, 15 বছর লাগে, এটা করো, বাট ক্যাপিটাল মার্কেটে আসলে কোনো রকম ইম্প্যাক্টেড করা যাবে না। এইটাই বলছিলাম যে আসলে আজকে ক্যাপিটাল মার্কেটের যে অবস্থা, আপনি মজার কথা বলছিলেন যেটা, হ্যাঁ না বলছিলাম ওই যে এক্সপোজার, এই যে সাবসিডি কোম্পানির যে এক্সপোজার, লোন এক্সপোজার বলেন, ইকুইটি এক্সপোজার বলেন, সেটাও কিন্তু আপনার ক্যাপিটাল মার্কেট এক্সপোজার চলে আসতেছে। পাশাপাশি আবার আপনার একটা এক্সপোজারের ক্যালকুলেশনে মার্কেট প্রাইসকে যদি আপনি ধরেন, আজকে মার্কেট প্রাইস কমে গেলে আমি প্রভিশন করতেছি, সেখানে রিস্ক থাকে। কিন্তু মার্কেট প্রাইস যদি বেড়ে গিয়ে আমার ইনভেস্টমেন্টের ভ্যালু বাড়ে, এখানে কিন্তু রিস্ক থাকে না। তো সেই ভ্যালু যদি বাড়লে যদি রিস্ক না থাকে, তাহলে ওইটা এক্সপোজারে কেন আসবে? কারণ এক্সপোজার ক্যালকুলেশনটা আনা হয়েছে যে রিস্ক মিটিগেট করার জন্য, মিনিমাইজ করার জন্য। তো সেইটা একটা ইস্যু চলে আসে। তো আমি মনে করি যে এই ডেফিনিশন যেটা এক্সপোজার ক্যালকুলেশনের যে এলিমেন্টগুলো, এইগুলো আমার মনে হয় একটু রিকনসিডার করার সুযোগ রয়ে গেছে এবং ক্লিয়ারলি স্পেলড আউট হতে হবে যে এই জিনিসগুলো এক্সপোজারে আসবে, এইগুলো এক্সপোজারে আসবে না। থ্যাংক ইউ। এবং সরি, 1 মিনিট নেব। এইটা হয়তো সমাধান হয়ে যাবে, আমি মনে করি বাংলাদেশ ব্যাংক এভাবে ভেরি পজিটিভ, তবে আর্লিয়ার দ্য বেটার। জি, থ্যাংক ইউ। দাদা আপনার কাছে আসতে চাচ্ছি। অরুণদা, আপনার কি মনে হয় যে এই বাজারটা এখন যে পরিস্থিতিতে আছে সেখান থেকে উত্তরণের উপায়টা কি? বিকজ আজকে আপনি যদি দেখেন, খেয়াল করেন, আমাদের বিনিয়োগকারীরা কিন্তু একটা অস্থিরতার মধ্যে, একটা কনফিডেন্স লেভেলটা এত নিচে নেমে গেছে। আপনি যদি আরও লক্ষ্য করেন যে গতকালকে কিন্তু 5000 লেভেলের নিচে ইন্ডেক্সটা চলে এসেছিল। এই যে 5000-এর একটা ব্যারিয়ার ছিল, কিন্তু এইটাও ভেঙে গেছে অলমোস্ট। সো এই অবস্থার থেকে আমাদের ইনভেস্টররা কিভাবে বাঁচবেন? থ্যাংক ইউ লালি ভাই। আমার মনে হয় সানামত ভাই উনি অনেকগুলো কথাই বলছেন এবং অনেকগুলো দিকেই উনি উল্লেখ করছেন যে বাংলাদেশ ব্যাংকের এক্সপোজারের একটা হিসাবের ব্যাপার আছে, তারপরে আপনার ক্যাপিটাল ক্যালকুলেশনের মধ্যে যে সাবসিডিয়ারি কোম্পানিগুলোর এক্সপোজারটাও তারা এটাতে ইকুইটিতে ইনভেস্ট করতেছে। এখন নন লিস্টেড কোম্পানির যে শেয়ারগুলো, সেগুলো ইনক্লুড হয়ে যাচ্ছে ক্যাপিটাল মার্কেট এক্সপোজারে। আচ্ছা, এখন বাংলাদেশ, যেটা বাই ডেফিনেশন ইজ নট কারেক্ট। এখন বাংলাদেশ ব্যাংকের হয়তো তারা একটা চিন্তা করছে যে আমি একটা লাইনে চিন্তা করব যে আমার এই ইকুইটি হোয়াটার ইট ইজ লিস্টেড আর আনলিস্টেড যেখানেই থাকুক, এটা আমি একটা ক্যালকুলেশন করব। এখানে বাংলাদেশ ব্যাংকের একটা সুযোগ আছে, তারা এটাকে একটা সেগ্রিগেশন করতে পারে যে আমার যে সাবসিডিতে ইনভেস্টমেন্টটা আছে, এই ইনভেস্টমেন্টটা তো আমি যদি একটা সাবসিডি, আসলে তো এটা একটা আপনার ফর্মালিটির মতো, বাট বেসিক্যালি কিন্তু ওইখানে ক্যাপিটালটাকে আমার রিজার্ভডই থাকতেছে সেখানে, সেই ক্যাপিটালটার মধ্যে আমার রিস্ক কিন্তু খুব একটা বেশি নাই। কিন্তু
হ্যাঁ, তুমি বলতে পারো যে আমার মার্কেটে ইকুইটির মধ্যে যেটা আছে সেটাতে রিস্ক আছে, সেখানে কন্ট্রোল থাকতে পারে, কিন্তু এই যে টোটাল এক্সপোজারটার মধ্যে এই জিনিসটা রিলিজ করে দিলে কিছুটা ফান্ড এদিকে চলে আসতে পারে, এটা আমার ধারণা। আর আপনি যেটা বলছেন যে দাদা, আমার প্রশ্ন সেটাও না, আমি বলতে চাচ্ছি যে আমরা কিন্তু কোনো সময় বলছি না যে ব্যাংকস ইনভেস্টমেন্টে আসো, ব্যাংকস ফান্ড নিয়ে আসো, সে কথাও না। আমাদের একটা কথা যেটা, যে বাজারটা একটু ঘুরে দাঁড়াতে চাইলেই কিন্তু যে সেল প্রেশারটা আসে, এই যে 7-8 হাজার এক্সেস এক্সপোজার বলা হচ্ছে, তো এক্সপোজারের ডেফিনেশন যদি ঠিক করা যায় এবং এইগুলো যদি কার্টেল করা যায়, তাহলে পরে এই সেল প্রেশারটা আসে না, এক্সপোজারটা অটোমেটিক। যদি সময় একটু বর্ধন করা যায়, যেটা 2016 সালে আছে, তো ব্যাংকের ক্যাপিটালাইজেশন তো এমনিতেই বাড়ে প্রতি বছর, তো এইখান থেকে যে ক্যাপিটালাইজেশন বাড়বে সেখানে কিন্তু অটোমেটিক এক্সপোজারটা কাভার্ড হয়ে যাবে। আমরা শুধু বলতে চাচ্ছি যে এই যে সেল প্রেশারটা একটা দেয়, এই সেল প্রেশারে কিন্তু বাজারটা সেটা সামলাতে পারছে না এই মুহূর্তে যে কন্ডিশনস আছে বাজারে। আমি সেটা বুঝতে পারছি, আপনার সেল প্রেশারটা আসতেছে কারণ তাকে একটা ম্যান্ডেট ফলো করতে হচ্ছে। জি, সো সেই ম্যান্ডেটটার মধ্যে যদি কিছুটা সফটেনিং করা যায়, যেমন আপনি যেটা বললেন যে ক্যাপিটাল তো ব্যাংকের প্রতি বছরই বাড়তেছে, সেই সাথে যদি তার টাইম এক্সটেনশনটা ওইভাবে করা যায় এবং সেটা যদি নির্ধারিতভাবে বলা যায়, ইনস্টেড অফ কিপিং ইট অ্যাজ এ সাসপেন্স, যে কখন কি ধরনের ইনস্ট্রাকশন আসবে সেটা আমরা জানি না। সে ধরেন এখন 2016 জুলাই মাসের মধ্যে তারা যেটাকে ইমপ্লিমেন্ট করার কথা বলছে, সমন্বয় করতে হবে যেটা বলছে, সেটা যদি তারা এখন থেকে বলে দেয় যে ঠিক আছে 2016-র মধ্যে সমন্বয় করো, তো এত পার্সেন্ট করো, এত পার্সেন্ট তোমরা আরও 1 বছর পরে করো, এরকম একটা সাউন্ড দিলে, সো দ্যাট ইট ক্যান অ্যাকচুয়ালি রিভাইভ দ্য ইনভেস্টার্স কনফিডেন্স। আর ইনভেস্টর যে একজন ভদ্রমহিলা যেটা রিকোয়েস্ট করলেন, যেটা বললেন যে আমাকে এরকম বলছে, আমি সেভাবে, ইনভেস্টরেরও কিন্তু এখানে কিছু ব্যাপার আছে। সেটা হচ্ছে, আমি ওয়ারেন বাফেটের একটা কথা আমার মনে আছে, সেটা হচ্ছে যে আমি যে শুধু স্টকের উঠানামা বুঝবো সেটা না, আমার ব্যাংকিং সেক্টরে যদি আমি ইনভেস্ট করতে যাই তাহলে আমাকে ব্যাংকিং বিজনেসটাও বুঝতে হবে। আমি যদি ফার্মাসিউটিক্যাল সেক্টরে ইনভেস্ট করতে যাই, আমার ফার্মাসিউটিক্যাল বিজনেসটা বুঝতে হবে, এটা ট্রেন্ডটা কোন দিকে যাচ্ছে সেটা বুঝতে হবে। আমি যদি ইঞ্জিনিয়ারিং সেকশনে যাই, সেখানেও আমাকে একই জিনিস বুঝতে হবে। অতএব শুধু মার্কেটে দাম পড়তেছে, দাম বেড়ে গেছে, এইটার উপর ভিত্তি না করে, এটার উপর ভিত্তি করে কনফিডেন্সটা বিল্ড করা ঠিক না। আপনার আজকে ওয়েদার খারাপ হচ্ছে, আমরা কিন্তু কেউ প্রশ্ন খুঁজি না যে ওয়েদারটা কেন খারাপ হলো, এটা নিয়ম, ওয়েদার ভালো হবে খারাপ হবে, কিন্তু তাতে করে কনফিডেন্স তো কেউ লুজ করতেছে না, আমরা এই ওয়েদারের মধ্যে থাকতেছি। আমি ইমতিয়াজ ভাইয়ের একটা কথা আমার মনে আছে, উনি এখন প্রয়াত, ওনার একটা কথা মনে আছে আমার, উনি যেটা বলতেছিলেন খুব ফিলোসফিক্যাল কথা এবং খুবই প্র্যাকটিক্যাল কথা, যেটা উনি বলতেছিলেন যে আমি একদিন ইমতিয়াজ ভাই মানে ঢাকা স্টক এক্সচেঞ্জের সাবেক প্রেসিডেন্ট, উনি একদিন আমাকে বলতেছিলেন যে আজকে মার্কেটে একটু খারাপ কয়েকদিন যাবত, কেন, যে বৃষ্টি বাদল হচ্ছে, মানুষের একটু ইন্টারেস্ট কমে গেছে এরকম। তার মানে মার্কেটের কিন্তু একটা নেচার আছে, এটা সাইকোলজিক্যাল একটা ইম্প্যাক্ট আছে। এখন আমি যদি মনে করি যে বাংলাদেশ ব্যাংক জুলাই মাসেই যদি এরকম একটা টান দেয় তাতে করে আমার বিরাট ক্ষতি হয়ে যাবে, তাহলে আমার কিন্তু ফান্ডামেন্টালি আমার বিশ্বাস নাই। আমার মার্কেট অন্যান্য যে সমস্ত স্টকে আমি ইনভেস্ট করতেছি, সেই স্টকগুলোর যে প্রোগ্রেশন হচ্ছে বা ডিগ্রেশন হচ্ছে সেটা আমার ফলো করা উচিত, সেই বিজনেসটা কোন দিকে যাচ্ছে সেটা আমার বুঝতে হবে। অতএব অকারণে ভীত হয়ে মার্কেট থেকে পুল আউট করাটা আমার মনে হয় এটা ইনভেস্টমেন্ট মার্কেটের মেন্টালিটি না। ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড যে আমি যদি ব্যাংকে ইনভেস্ট করি, ব্যাংকিং সেক্টর কী করতেছে বুঝতে হবে। আমি যদি ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে ইনভেস্ট করি, এই ইন্ডাস্ট্রি কী করতেছে সেটা বুঝতে হবে। পার্টিকুলারলি আমি যে স্টকে করতেছি তার বিজনেসটা আমাকে বুঝতে হবে, অ্যানুয়াল রিপোর্টগুলো পড়তে হবে, দেখতে হবে, জানতে হবে, আলাপ করতে হবে, আলোচনা করতে হবে। শুধু একটা কনসার্ন নিয়ে থাকলে হবে না। তবে ইয়েস, আমাদের এখানে যে ধরনের ক্লাস অফ ইনভেস্টার্স আছে, যে ধরনের লেভেলের ইনভেস্টার্স আছে, আমরা সবাই কিন্তু মোটামুটি অ্যাভারেজ লেভেলের ইনভেস্টার্স আছে। এখানে ক্যাপিটালটাকে এত তাড়াতাড়ি পুল করলে পরে একটা অটোমেটিক রিয়াকশন হবেই। সেইখানে বাংলাদেশ ব্যাংকে আমরা সবসময় রিকোয়েস্ট করতেছি এবং আপনারাও রিকোয়েস্ট করতেছেন, সবাই রিকোয়েস্ট করতেছে যে এই যে জুলাই মাসের যে একটা ডেডলাইন দেওয়া আছে, এই ডেডলাইনটার ব্যাপারে এখন থেকে যদি কোনো কিছু সফটওয়্যারিং টোন দেওয়া যায়, তাহলে মার্কেটটাও ওভারকাম হয়ে যাচ্ছে। অ্যাট দ্য সেম টাইম আপনার ওদের যে একটা রিস্ক কন্ট্রোল করার ব্যাপার আছে, সেই রিস্ক কন্ট্রোলটাও কিন্তু একটা ফ্রেমের মধ্যে চলে আসতেছে।
ইনস্টিড অফ লুকিং অ্যাট যে ঠিক আছে আমি 2016 পর্যন্ত দেখি কি পরিমাণ কাভারেজ হয়, তারপরে আমি একটা লিবার্টি দেব, এটা কিন্তু আমার মনে হয় এই স্ট্র্যাটেজি Absolutely, ঠিক হবে না। আপনাদের দুজনের কাছে একই রকমের ইয়ে পেলাম, আমরা কমেন্ট পেলাম যে যেটা লাস্ট মুহূর্তে করার চেয়ে এখন করাটা বেটার, তাহলে বাজারটা একটা সুস্পষ্ট একটা ইন্ডিকেশন পেল এবং সেভাবে বাজার ঘুরে দাঁড়াবার জন্য তারা বাজারটা চেষ্টা করবে। সালামত ভাই, আপনি একটা পলিসির জন্য বলছিলেন যে একটা লং টার্ম পলিসি হওয়া উচিত, এইটার ব্যাপারে একটু আপনার কাছে শুনতে চাচ্ছি। ধন্যবাদ। বেসিক্যালি যে কোনো ধরনের সাস্টেনেবল যদি গ্রোথ আপনাকে অ্যাচিভ করতে হয়, এটা লং টার্ম পলিসি কিন্তু দরকার। যেমন সে ইভেন একটা খুব ছোট একটা আইটেম যদিও, বাট আমি আপনাকে বলবো ইম্প্যাক্ট হিউজ। সে একটা কোম্পানির ইনভেস্টমেন্ট করবেন, বিনিয়োগকারী কিন্তু ওই কোম্পানির ডিভিডেন্ড পলিসিটাও কিন্তু দেখবেন। এখন আমাদের দেশে কোম্পানিগুলো দেখেন ডিভিডেন্ড পলিসি দেখে বা ডিভিডেন্ড পলিসি অনেকের ক্ষেত্রে নাই, এবং যারা ডিভিডেন্ড দিচ্ছে আগের থেকে ফোরকাস্ট বা ফোরসি করতে পারছে না এই কোম্পানি এবার কী ডিভিডেন্ড দিবে। একবার তো 30% দিল, আর একবার ধাম করে 10% দিল, আর একবার গিয়ে 20% দিল। কারণ একটা ডিভিডেন্ডের একটা কনসিস্টেন্ট গ্রোথ থাকতে হয়, বিজনেসের গ্রোথের সাথে ডিভিডেন্ডের একটা কনসিস্টেন্ট গ্রোথ থাকতে হবে, যাতে করে একটা বিনিয়োগকারী বুঝতে পারে যে গতবার সে 12% দিছে, এবার 15%, তার আগে বছর 12%, এবার গতবার 15%, এবার ডেফিনেটলি গ্রোথ থাকবে, হয়তো 17% দিবে। কিন্তু এই যে কনসিস্টেন্সি যদি না থাকে, বিনিয়োগকারীর ভিতরে কিন্তু এই যে একটা আনসার্টেনিটি কাজ করে। এই যে কনফিডেন্সের কথা বলতেছেন, আমি যে বিনিয়োগ করবো, তা তোমার তো ডিভিডেন্ড পলিসি I cannot basically trust on your dividend policy. এই জন্য সবারই কিন্তু একটা ডিভিডেন্ড পলিসি থাকা দরকার, যে হ্যাঁ আমার কোম্পানির এত পার্সেন্ট যদি আমার ইপিএস এত টাকা যদি ইপিএস হয়, আমি এত পার্সেন্ট আমি পে আউট করবো, এত পার্সেন্ট রিজার্ভ বিল্ড আপ করবো ফর স্ট্রেনথেনিং দ্য কোম্পানি ফার্দার। এই ধরনের একটা পলিসি, যে কোনো সে ফিসক্যাল পলিসির কথা বলি, আজকে একটা ব্যবসা করতে যাবেন, একটা ইনভেস্টার বা ইন্ডাস্ট্রিয়ালিস্ট কিন্তু তাকে একটা হিউজ ইনভেস্টমেন্টে চলে যেতে হবে যদি সে না বুঝে যে আমার আগামী বছর আমার ডিউটি কী হবে, আগামী বছর ট্যাক্স রেটটা কী হবে। প্রতি বছরের সাসপেনশনে থাকে বাজেটের আগে, বাজেটকে ঘিরে সবাই যে এবার কী হতে যাচ্ছে ইত্যাদি। কিন্তু আগের থেকে যদি ইন অ্যাডভান্স জেনে যায় যে ঠিক আছে নেক্সট 5 ইয়ার্সে এই স্ট্রাকচারে, ট্যাক্স স্ট্রাকচার, ডিউটি স্ট্রাকচারে কোনো চেঞ্জ আসবে না, তাহলে কিন্তু সে একটা লং টার্ম প্ল্যান নিয়ে লং টার্ম ইনভেস্টমেন্টে চলে যেতে পারে। তা আমি এইটাই বলছিলাম যে কারণ এই যে মনে করেন যে পলিসি কথা বললে, বাংলাদেশ ব্যাংকের যে বললেন যে একটা সার্কুলারে যে আগামী জুলাই পর্যন্ত অ্যাডজাস্টমেন্টের একটা ব্যারিয়ার দেওয়া আছে, ডেডলাইন দেওয়া আছে। তো এইটা যদি একটা লং টার্ম একটা থাকে যে আগের থেকে জানতে পারছি হ্যাঁ বাংলাদেশ ব্যাংক এটা বলেছে, কেস টু কেস বেসিসে এটা লং টার্ম একটা অ্যাডজাস্টমেন্ট সুযোগ আসবে, কনসিডারিং দ্য এটা কীভাবে ডেভেলপ করলাম। একটু আগেই বললাম যে আসলে প্রেক্ষাপট চিন্তা করতে হবে যে লোনটা বা এক্সপোজারটা কীভাবে ডেভেলপ করলো। তো এই ধরনের বলি যে বিনিয়োগকারীদের যে কনফিডেন্স আনতে হলে প্রত্যেকটা ক্ষেত্রে একটা লং টার্ম যে কোনো পলিসি থাকা দরকার। শর্ট টার্ম চিন্তা করলে বিনিয়োগকারীদেরকে বলছি, এখান থেকে আমি ধরবো আপনাকে, একটা বিনিয়োগকারী একজন আছেন। জি বিনিয়োগকারী, আপনার নাম বলে প্রশ্নটি করুন। লাইনটা বোধহয় ডিসকানেক্ট হয়ে গেছে, আপনি চেষ্টা করুন, আমরা আছি, আবার আপনার ফোনটা নেব। আমাদের বিনিয়োগকারীদের ভাইদেরও কিন্তু দেখেন তাদের হয়তোবা একটু তাদের যে ক্যারেক্টারিস্টিক্স, ইনভেস্টমেন্ট ক্যারেক্টারিস্টিক্সের কথা বলবো, সেটা হলো যে এরা কিন্তু লং টার্ম একটা বিনিয়োগ করার জন্য ওই ধরনের মানসিকতা এখন আর তৈরি হচ্ছে না, বিকজ তারাও কিন্তু ভরসা করতে পারছে না যে আসলে মার্কেট কী হবে না হবে, কোন দিকে যাবে ইত্যাদি। তো যদি এরকম একটা তাদের কনফিডেন্স আসতো, তাহলে কিন্তু তারাও কিন্তু তার ইনভেস্টমেন্ট একটা পার্ট কিন্তু একটা লং টার্ম ইনভেস্টমেন্টের। লং টার্ম বলতে আমি এটা বলবো যে এক বছর হলে ওটা আমি ক্যাপিটাল মার্কেটের জন্য লং টার্ম, যে আমি আগামী বছরে একটা কোম্পানির ডিভিডেন্ড খাবো। কিন্তু আমাদের এখানে এখন দেখা যাচ্ছে যে ডিভিডেন্ডের উপর ফোকাসটা বিনিয়োগকারীদের কম, যে আজ কিনলাম দিনের শেষে বা কালকে এইটা মার্কেটে বাড়লো না কমলো, এই যে একটা শর্ট টার্ম চিন্তা ভাবনা, এটা কিন্তু কনফিডেন্স লেভেল কম হয়ে যাওয়ার কারণে কিন্তু এটা আজকে মার্কেট বেশি কনফিডেন্স রাখতে পারছে না, কোম্পানির উপর কনফিডেন্স কিন্তু আমার একটা প্রশ্ন, যে দেখেন আজকের মার্কেটে যেমন ইনস্টিটিউশনের রোল আমরা খুব বেশি দেখতে পাচ্ছি না। আমরা রিসেন্ট যদি এই কথাটা বলি, আজকে ইনস্টিটিউশনের রোল আমরা তো বুঝতে পারছি যে হয়তোবা তারা প্রেসারে আছে সেন্ট্রাল ব্যাংকের, সেই জন্য হয়তো তারা তাদের ডিউ রোল প্লে করতে পারছে না এক্সপোজারের কারণে। কিন্তু আমার প্রশ্ন হলো, যারা হাই নেটওয়ার্থ ইন্ডিভিজুয়ালস, যারা বড় বিনিয়োগকারী, যারা বড় অঙ্কের টাকা এ বাজারে বিনিয়োগ করেন, উনাদের আজকে অ্যাক্টিভিটিস একেবারেই কম, নাই বললেই চলে।
এইটা কি একমাত্র কনফিডেন্সের জন্য? না, এখানে একটা ব্যাপার চিন্তা যে এই হাই নেটওয়ার্থের যে ইনভেস্টরের কথা বললেন, তারাও একসময় ক্যাপিটাল মার্কেটে অ্যাক্টিভ ছিল। এখন আপনি দেখেন একসময় ক্যাপিটাল মার্কেটে কিন্তু মার্জিন লোন ছিল 1:2, তারপর 1:1.5 করা হলো, 1 করা হলো, 0.5 করা হলো। তো এখন মার্কেট গ্র্যাজুয়ালি আমি আপনার কাছে এই প্রশ্ন নিয়ে আসবো। দর্শক, আপনার নামটি বলে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। আমি মোহাম্মদ জাহাঙ্গীর বলছি গুলশান থেকে। জি ভাই বলেন। আমার প্রশ্নটি হচ্ছে, আমরা লক্ষ্য করছি শেয়ার বাজারে প্রতিদিন বড় ধরনের দরপতন হওয়ার পরও বাংলাদেশ ব্যাংক, সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন, ডিইসি, সিইসি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলো নীরবতা পালন করছে। আমার প্রশ্ন হচ্ছে, বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষা ও তাদের আস্থা ফেরানোর জন্য কি তাদের কোনো দায়িত্ব নেই? আপনাদেরকে ধন্যবাদ। ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। এইটার উত্তর আমরা নেব অরুণদার কাছে। আপনার কাছে যে প্রশ্নটা আমি ছিলাম যে বড় বিনিয়োগকারীরা কেন এই বাজারে এই মুহূর্তে নাই, এবং এইটার কারণ হিসাবে আমি যদি এই প্রশ্নটা ছুড়ে দিই যে এইটা কি এএমসির জন্য? না, এখন শুনেন, এএনসি মানে অ্যান্টি মানি লন্ডারিং এর জন্য না, অ্যান্টি মানি লন্ডারিং আমি তো আপনি জানেন এটা ন্যাশনাল একটা ইস্যুজ, সুতরাং কান্ট্রি রেটিং এর ক্ষেত্রে এটা ইন্টারন্যাশনাল ইস্যু। হ্যাঁ, আমাদের দেশের জন্য আমরা চাইবো যে আমাদের দেশটা রেটিংটা ভালো হোক, এখানে বিদেশি বিনিয়োগকারী আসবে এবং বিদেশি যে দাতা সংস্থা তারাও আমাদেরকে অন্যভাবে দেখবেন। কিন্তু প্রশ্ন হলো যে আমি বলবো যে অ্যান্টি মানি লন্ডারিং এটা ইলিগাল, মানে সরি, মানি লন্ডারিং ইজ ইলিগাল থিংস না। কিন্তু আমাদের ক্যাপিটাল মার্কেটে আমার জানা মতো অনেক আনডিসক্লোজড মানি ছিল। এটা কিন্তু ইলিগাল মানি না, লিগালি আর্নড বাট নট ডিসক্লোজড, মেবি হয়তো হি ডিড নট পে ট্যাক্স টু দ্য গভর্নমেন্ট। তো এই জন্য তার মানি হোয়াইটেনিংয়ের সুযোগ দেওয়া হয়েছে, টাইম অ্যান্ড অ্যাগেন অনেকবার সুযোগ দেওয়া হয়েছে, কিন্তু রেসপন্স কিন্তু ওইভাবে আসে নাই। কারণ হলো যে ওনাদের বিনিয়োগকারীদের যে আশঙ্কা সেটা হলো যে আজকে অথবা যখন একটা বাজেট পেশ করা হয় তখন হয়তো ওখানে বলা থাকে যে ট্যাক্স অথরিটি উইল নট আস্ক এনি কোয়েশ্চেন্স রিগার্ডিং দ্য সোর্স অফ ফান্ড ইফ 10% ট্যাক্স ইজ পেইড অন দি আপনার আনডিসক্লোজ মানি, রাইট? এখন প্রশ্ন হলো যে ট্যাক্স অথরিটি ছাড়াও তার অথরিটি আছে, আরও এজেন্সি রয়ে গেছে। তো এখন তারা যে কোশ্চেন করবে না এই ভয়টা কিন্তু এই মানি হোল্ড যারা আছে ওনার, এদের কিন্তু এই ভয়টা কাটে না, যে কারণে এটা ইমপ্লিমেন্ট হচ্ছে না। এই যে কারণে হয় কি, তারা এই দেখেন আমরা কত টাকা হোয়াইটেনিং হয়েছে দেশে, এখনো বলা হয় যে প্রচুর আনডিসক্লোজ মানি রয়ে গেছে, কিন্তু তার কতটুকু হোয়াইটেনিং হয়েছে হয়তো দেখা যায় যে 1% হয় নাই। তো এখন প্রশ্ন হলো যে তাহলে এই ব্যাপারটা অ্যাড্রেস করতে হবে না, ঠিক আছে, যদি একটু আপনার ব্যাংকিং চ্যানেলের টাকা নিয়ে আসতে হয় তাহলে তাদেরকে ওই একটা কমফোর্ট দিতে হবে। কারণ আপনি দেখেন বাংলাদেশে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হয়েছে, এটা কিন্তু আনডিসক্লোজ মানির থেকেই হয়েছে, ইকুইটি কোথা থেকে আসছে। সালামত ভাই, সরি আবার আপনাকে ইন্টারাপ্ট করছি। দর্শক মণ্ডলী, আপনার নামটি বলে প্রশ্ন করুন। আমি তাহের বলছি চট্টগ্রাম থেকে। জি, আসসালামু আলাইকুম। আজকে বাজারে যে অস্থিতিশীল এই অবস্থায় আজকে কিনলে কালকেই লস, এই অবস্থা কি লং টার্মে বিনিয়োগ করা যায়? শর্ট টার্মেই তো বাঁচতেছি না। জি, থ্যাংক ইউ। জি, প্রশ্ন। হ্যাঁ, প্রশ্ন তো আগে দিব। জি, আগে প্রশ্ন। অফকোর্স আপনি যদি ওইভাবে স্ক্রিপ্ট চুজ করতে পারেন, আমি মনে করি যে আপনার চিন্তা করতে হবে যে এই কোম্পানিটা আমি ইনভেস্ট করছি, আমি আগামী বছর এই কোম্পানি থেকে আমি একটা ডিভিডেন্ড পাবো। এবং আজকে আমি বলবো যে মার্কেটের যে প্রাইস, এই সত্যিকার অর্থে ইনভেস্টমেন্টের জন্য একটা ভালো। কিন্তু এখন বলছেন যে এই মার্কেটটা আরও কমবে কিনা। আমরা যদি ভালো মনে করে সবাই ক্যাপিটাল মার্কেটে যদি বিনিয়োগ করা শুরু করি তাহলে মার্কেটে কিন্তু পড়ে না। কিন্তু সালামত ভাই, আমি রিসেন্টলি একটা অ্যানালাইসিস করেছি, সেই অ্যানালাইসিসে আমি দেখেছি এখন অনেকগুলো শেয়ার এমন আছে যেটা ডিভিডেন্ড ইল্ডটা বেটার দ্যান ইউর সেভিংস রেট। সো এখন কিন্তু ইনভেস্টমেন্ট করলে, এখন ধরেন ব্যাংক সেক্টর, ব্যাংকিং সেক্টরে কিন্তু বাই ফেব্রুয়ারি মোটামুটি ডিভিডেন্ড চলে আসে। সো এখন যদি কেউ কোনো বিনিয়োগকারী সেখানে ইনভেস্ট করেন, 5 মাসের জন্য ইনভেস্ট করেন, আপনি তো 1 বছর বলছেন, আমি বলছি 5 মাসের জন্য যদি ইনভেস্ট করেন তাহলে যে সেভিংসে ইন্টারেস্ট সেটার চেয়ে ডিভিডেন্ড ইল্ড অনেক বেশি। এবং সেটাকে যদি অ্যানুয়ালাইজ করে আমি দেখেছি আমার অ্যানালাইসিসে যে সেইটা অ্যানুয়ালাইজ করলে প্রায় ডাবল অফ ইন্টারেস্ট রেট। না, আমি পার্টিকুলার কোনো সেক্টরের কথা বলছি না, বাট কেউ যদি একটা, আপনি যেটা বলেন যে একটা সিকিউরিটি ইনভেস্ট করে আগে তাকে জানতে হবে, বুঝতে হবে। দাদু যেটা বলতেছিলেন যে আমি একটা ফার্মাসিউটিক্যাল সেক্টরে আপনি স্ক্রিপ্ট ওয়াইজ অনুযায়ী যান, তাহলে পার্টিকুলারলি ওই কোম্পানির ডিভিডেন্ড পেমেন্ট হিস্ট্রি যদি দেখেন, কোম্পানির
মার্কেটে তাদের গ্রোথ যদি দেখেন, সেলস গ্রোথ বলেন, প্রফিটেবিলিটি গ্রোথ বলেন, মার্কেটের রেপুটেশনের কথা বলেন, ম্যানেজমেন্টের কথা চিন্তা করেন, তাহলে আমার মনে হয় যে ওইগুলো দেখেও যদি ইনভেস্ট করেন, এখন যে অবস্থাতে আছে আমি মনে করি যে ওরকম স্ক্রিপ্ট দেখে দেখে ইনভেস্ট করলে এখনো লং অবশ্যই লং টার্ম ইনভেস্টমেন্ট আপনি এখনো যদি করেন তাহলে সেটা প্রফিটেবল হয়। আমি ধন্যবাদ। আমি একটু অরুণদা আপনার কাছে আসছি। প্রথমেই প্রশ্নটা নিয়ে নিব, প্রশ্নের উত্তরটা নিয়ে নিব যে একজন দর্শক প্রশ্ন করেছিলেন, সেটা হলো যে আমাদের রেগুলেটরস কোনো অ্যাকশনে যাচ্ছেন না কেন বাজারটার কনফিডেন্স লেভেলটা ঠিক রাখার জন্য। রাইট। দর্শক, আপনি যে প্রশ্নটা করছেন সেটা হচ্ছে একটা কঠিন প্রশ্ন যে রেগুলেটররা কেন কোনো অ্যাকশন নিচ্ছে না। অ্যান্ড প্রশ্ন আসে যে রেগুলেটরকে কি আমরা কোনো অ্যাকশন নেওয়ার সেরকম কোনো ফিজিবল প্রপোজাল দিতে পারতেছি কিনা, যে তুমি এটা করো, এটা করলে পরে মার্কেট ভালো হবে বা কিছু হবে। এখন রেগুলেটরের কাজ যেটা, সেটা হচ্ছে মার্কেটকে রেগুলেট করা, মার্কেটের ট্রান্সপারেন্সি মেনটেন করা, এবং মার্কেটে যে সমস্ত এথিক্সগুলো আছে, যে সমস্ত নর্মসগুলো আছে, সেগুলো যেন ঠিক থাকে। তারপরে এটা কিন্তু ইনভেস্টরের একটা দায়িত্ব যে আমি কিভাবে ইনভেস্ট করব। যেমন প্রত্যেক লোকেরই কিন্তু একটা ইনভেস্টমেন্ট অবজেক্টিভ থাকে, এবং সেই দাদা একটু ইন্টারাপ্ট করি, এখান থেকে আপনি শুরু করবেন। একজন দর্শক আছেন। জি দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি টাঙ্গাইল থেকে আব্দুল আজিজ বলছি। জি ভাই বলেন। জি, আমার প্রশ্ন হলো যে আপনারা তো এই প্রোগ্রামটা যে কুশি টিভিতে যখন হইতো তখন আপনারা কিন্তু 2010-এর পরে অনেকবার বলছেন এখনই বিনিয়োগের উপযুক্ত সময়। বিনিয়োগ করে করে আমাদেরকে সর্বশান্ত করা হয়েছে ভাইয়া। 30 লক্ষ টাকা বিনিয়োগ করে এখন 4 লাখ টাকা আসছে। আর এই যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর সাহেব, উনি তো বিদেশে পুরস্কার পাইতে পাইতে অস্থির। উনি তো বাংলাদেশের মানুষের দুঃখ দুর্দশা, আমাদের এই যে 33 লক্ষ বিনিয়োগকারী সর্বশান্ত হয়ে গেল, এইদিকে ওনার কোনো নজর নাই। জি আপনার দয়া করে একটু দেখেন। জি আপনার প্রশ্ন বুঝতে পেরেছি। এই প্রশ্ন সহ আমি একটু আপনার সাথে একটু অ্যাড করে দিই। সেটা হলো যে রেগুলেটরদের কাজ যেমন রেগুলেট করা, সিমিলারলি রেগুলেটরদের এটাও একটি কাজ যে ফ্যাসিলিটেট করা। এখন যদি স্টক এক্সচেঞ্জের কথা বলেন, তো সেদিন খুব সুন্দর একজন একটু মানে একটু রাগের ছলেই একটা ইয়ে করলো যে এখন তো স্টক এক্সচেঞ্জগুলোর আর কোনো কাজ নাই, সিডিবিএল আছে, সেটেলমেন্ট কোম্পানি হয়ে যাচ্ছে, শুধু ট্রেডিং ট্রেডিং ইঞ্জিনটা এসইসিতে বসায় দিলেই ডিএসসির আর কোনো কাজ থাকে না, কোনো আর কাজ থাকে না। তো এই যদি এক একটা আন্ডারস্ট্যান্ডিং হয়, আমি একটা আপনাকে প্র্যাকটিক্যাল একটা এই কথাটা আমাকে একজন বললেন, তো এই যদি আন্ডারস্ট্যান্ডিং হয়, এবং ওই আন্ডারস্ট্যান্ডিং থেকে কিন্তু দর্শক ফোন করে বলেছেন যে রেগুলেটররা কি করছে। অবশ্যই উনাদের একটি কাজ হলো বাজার উঠানো নামানো ওনাদের কাজ নয়। এটা যেমন সত্য যে বাজার উঠবে না নামবে এটা ওনাদের কাজ না, এটা করা উচিত হবে না, এটা বলাও ঠিক না। কিন্তু ফ্যাসিলিটেট তো করতে হবে। আপনার যে সকল পলিসির অন্তরায় হচ্ছে, যে সকল পলিসির জন্য আজকে বাজার এবং বিনিয়োগকারীরা ঢুকে মরছে, সেই সকল পলিসি তো আপনারা ঠিক করবেন, নাকি আপনারা শুধু ওই রেগুলেট করবেন? আপনার স্টক এক্সচেঞ্জের কাজ কি হইতে পারে? তাহলে আমি যদি আজকে বলি যে স্টক এক্সচেঞ্জ কি এই যে এত বড় একটা অন্তরায় হচ্ছে এক্সপোজার নিয়ে, ক্যালকুলেশন নিয়ে, মেথড অফ ক্যালকুলেশন নিয়ে, আজকে কি স্টক এক্সচেঞ্জগুলো বাংলাদেশ ব্যাংকের সাথে দেখা করে বলতে পেরেছে যে এই সমস্যাগুলো আছে? আজকে কি ফাইন্যান্স মিনিস্টারের সাথে আলাপ করতে পেরেছে যে এই সমস্যা আছে, এটা সমাধান করলে বাজারের বিনিয়োগকারীরা এবং বাজারটা একটু তার নিজস্ব গতি পেতে পারে? আপনি যেটা বলছেন দিস ইজ হোলি কারেক্ট। কথা হচ্ছে যে ইন অ্যালংসাইড দ্য রেগুলেশন অফ দ্য মার্কেট, রেগুলেটিং দ্য মার্কেট, you have to facilitate, you have to promote the market as well, you have to facilitate the market as well, এবং you should be in continuous dialogue with the sister organizations or the sister regulators like Bangladesh Bank, Ministry of Finance. আমরা এখন একটা জায়গার মধ্যে এসে স্থিতি হয়েছি, সেটা হচ্ছে আমরা সকলেই ফিল করতেছি যে বাংলাদেশ ব্যাংকের যে এক্সপোজার পুল করার জন্য যে একটা ডেডলাইন দেওয়া হয়েছে সেটা হচ্ছে জুলাই 2016, এবং সেটা যদি বাংলাদেশ ব্যাংক এখন থেকে কিছুটা সফটেনিং করে তাহলে এটার মার্কেটে একটা পজিটিভ ইম্প্যাক্ট আসবে। আর দর্শক যে কথাটা বলতেছিলেন যে আমরা এখানে কি কোনো রেগুলেটর কোনো ভূমিকা নাই কিনা, রেগুলেটর অবশ্যই ভূমিকা আছে, রেগুলেটর ভূমিকা যে নাই তা না, কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে ইনভেস্টর যারা, তারাও কিন্তু
এতটা বিচলিত হওয়ার কোনো কারণ নেই। যে কথাটা আমি বলতে যাচ্ছিলাম সেটা হলো, আপনার যদি একটা ইনভেস্টমেন্ট অবজেক্টিভ থাকে যে আমি লং টার্ম ইনভেস্টমেন্ট ডিভিডেন্ডের জন্য ইনভেস্ট করব একটা পোর্শন, আমি ক্যাপিটাল গেইনের জন্য একটা পোর্শন ইনভেস্ট করব, এবং আমি একটা পার্টিকুলার সময় এটাকে টার্ন ওভার করবো। ইউজুয়ালি দেখা যায় বড় বড় ফান্ডগুলোর একটা পলিসি থাকে, এবং যারা এই জিনিসগুলো বোঝেন না, যারা এই সমস্ত ইন্টিগ্রিটিসগুলো বোঝেন না বা নিটিগ্রিটিসগুলো বোঝেন না যারা, আমার সাজেশন যেটা আমরা চিন্তা করছিলাম, মার্কেটে আগে মিউচুয়াল ফান্ড ছিল না। মিউচুয়াল ফান্ড তাদের কিন্তু ফান্ড অ্যানালিস্ট আছে, তাদের মার্কেট অ্যানালিস্ট আছে, তাদের থ্রুতে যারা ইনভেস্ট করবে আমার মনে হয় দে উইল বি লিটল বিট সেফ গার্ডেড। তাদের থ্রুতে যাওয়া উচিত ইনস্টিড অফ গোয়িং ডিরেক্টলি বাই দেমসেলভস অ্যান্ড এই জায়গায় ফিরে আসবো আপনার কাছে। জি দর্শক, আপনার নামটি বলে আপনার প্রশ্নটি করুন। স্যার, আমি সিলেট থেকে বলছিলাম। আমি একটা জিনিস বলতে চাচ্ছি স্যার, যে এতদিন যাবত আলোচনার মাধ্যমে একটা জিনিস বোঝা যাচ্ছে যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর স্যার এটাতে মনিটরিং করছেন, কিন্তু ওনার পাওয়ারটা ইমপ্লিমেন্ট করছেন না। তো আমরা যদি ওনার পাওয়ারটা ইমপ্লিমেন্ট করা ম্যান্ডেটরি হয়, তাহলে এখানে যারা আছেন বিজ্ঞ লোকজন আলোচনা করছেন, ওনারা কেন ওনাকে বাধ্য করছেন না যে এটাতে এই ওনার পাওয়ারটা ইমপ্লিমেন্ট করে মার্কেটটা একটু কন্ট্রোল করার জন্য? বা উনি কেন করছেন না? উনি ওনার পাওয়ার ইমপ্লিমেন্ট করে কেন মার্কেটটাকে কন্ট্রোল করছেন না? জি ধন্যবাদ দর্শক, আপনার প্রশ্ন বুঝতে পেরেছি। আপনি এই প্রশ্নের উত্তর দিবেন, এবং তার সাথে আমি ধরিয়ে দিচ্ছি দর্শকের যে প্রশ্নটা, সেখানে কিন্তু একটা জিনিস আমি একটু বলি যে অবশ্যই বাংলাদেশ ব্যাংক মুদ্রা বাজার এবং তথাপিও পুঁজিবাজার সম্বন্ধে তাদের একটা থাকবে, একটা স্ট্র্যাটেজি থাকবে। অবশ্যই বাংলাদেশ ব্যাংক মুদ্রা বাজারের মাধ্যমে, যেহেতু মুদ্রা বাজার এবং পুঁজিবাজার দুইটাই হ্যান্ড অ্যান্ড গ্লোভস, সো কাজেই বাংলাদেশ ব্যাংক অবশ্যই তাদের একটা কন্ট্রোলিং আছে। বাট আমাদের প্রশ্ন, আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করছি, যে ভুলগুলো আছে বাংলাদেশ ব্যাংকের সার্কুলার এবং আদার ক্যালকুলেশন মেথডে, যে সকল ভুল আছে সেগুলো তো শুধরাবে। আমরা তো বলছি না যে ওনারা বাজারটাকে বাড়ায় দিক, বাজারটাকে উপরে নিয়ে যাক, আমরা কেউ সাজেস্ট করছি না সেগুলো। সেটাই আমরা শুধু সাজেস্ট করছি যে সকল অন্তরায়গুলো আছে, যে কারণে এই বাজারটা ভুগছে, সেইগুলো দূর করা। রাইট। দর্শক যেটা বলতেছিলেন যে এতই যখন সবাই আমরা বুঝতেছি বাংলাদেশ ব্যাংকের গভর্নর কেন এটা করছেন না, তা আমি সেখানে একটা কথা বলতে যাচ্ছি যে দেশের যে যারা রেগুলেটর আছেন তারা কিন্তু সব কিছু নিজের ইচ্ছাই করেন না, তাদেরও অনেকগুলা লিমিটেশন থাকে। তারাও হয়তো অনেক সময় ব্যক্তিগতভাবে বোঝেন যে হ্যাঁ এটা করতে পারলে ভালো হতো, কিন্তু দেখা যায় যে অনেক ধরনের সাবসিডিয়ারি কতগুলো জিনিসের কারণে তারা অনেক সময় সেগুলো করতে পারেন না। তবে আমরা যে এইসব ব্যাপার নিয়ে কথাবার্তা বলতেছি, বিভিন্ন সেক্টরে কথাবার্তা হচ্ছে, এটা আমার ধারণা যে এই জিনিসটা একটা অ্যানাবলিং সিচুয়েশন ক্রিয়েট করতে পারে, যেই সিচুয়েশনের উপর ভিত্তি করে যেই অবস্থাটাকে আমরা এখন চিহ্নিত করা হয়েছে যে বাংলাদেশ ব্যাংকের এই এক্সপোজার লিমিটটা এক্সটেন্ড করা বা এটাকে আরও দীর্ঘায়িত করা এবং মার্কেটকে একটা সুযোগ দেওয়া টু বিকাম লিটল বিট আপ উইথ দ্য সিচুয়েশন, সফট ল্যান্ডিং যাতে হয়। সফট ল্যান্ডিং। দাদা, এখান থেকে আমি ফিরে আসবো, এটা শেষ ফোন আজকের প্রোগ্রামে। দর্শক কে বলছেন এবং আপনার প্রশ্নটি করুন খুব তাড়াতাড়ি, সময় একেবারে নাই। আসসালামু আলাইকুম, আমি পরিবার থেকে জাকির হোসেন। জি আচ্ছা, মিউচুয়াল ফান্ড সম্পর্কে আপনার মাননীয় অতিথি কথা বলতেছে, আমার ওই ব্যাপারে একটু কথা আছে। মিউচুয়াল ফান্ড মনে করেন একটা শেয়ার 10 টাকা ফেস ভ্যালু, 12 টাকা এটা মার্কেট ভ্যালু, তারপরে 5 টাকা কিভাবে হয়? এখন কথা হলো যে এই মিউচুয়াল ফান্ডটা যারা এবি ব্যাংক মিউচুয়াল ফান্ডের কথাই বললাম, এইটা মনে করেন ডিভিডেন্ড দিল 15% বোনাস দিল, 15% বোনাস না দিয়ে যদি 5% ক্যাশ দিয়ে 10% বসত, এই শেয়ারটা তো 10 টাকা শেয়ার 4 টাকা আসতো না। তো জি দর্শক, আপনার প্রশ্ন বুঝতে পেরেছি। মিউচুয়াল ফান্ড কোনো শেয়ার নয়, এটা একটা ইউনিট, এবং এই ইউনিটের দামটা ওঠানামা করার পিছনে এনএভি দেখে সেটা ওঠানামা করে, নেট অ্যাসেট ভ্যালু। আপনারা সবসময় দর্শক যখনই ইউনিট কিনেন, মিউচুয়াল ফান্ড ইউনিট কিনবেন, তখন ওর এনএভি কী রকম সেটা দেখে তারপরে নেট অ্যাসেট ভ্যালু। ধন্যবাদ। জি, আপনি যে জায়গায় ছিলেন।
সময় একেবারেই শেষ। হ্যাঁ, আমি আমরা সেন্ট্রাল ব্যাংকের কথায় যেটা আসতেছিলাম যে আমি আমি এটা আমার মনে হচ্ছে, ইটস মাই ফিলিংস, যে সবাই কিন্তু চেষ্টা করতেছে মার্কেটটাকে রিভাইভ করার জন্য। আর মার্কেট, আমি এটা কখনোই বলবো না যে মার্কেট হ্যাঁ পড়তেছে উঠতেছে, দিস দ্য নেচার। মার্কেট কিন্তু একটা ন্যাচারাল প্লেস, এখানে মানুষের সাইকোলজিটা রিফ্লেক্ট করে। কেউ হয়তো ভয়ে কিনে না, সে চিন্তা করে পড়ে যাবে। তবে একটা জিনিস আমি রেগুলেটরদের অ্যাটেনশন ক্রিয়েট করতে চাই, সেটা হচ্ছে উনি যেটা বললেন সালামত ভাই, যে আমরা জানি না যে বছরের শেষে ট্যাক্স ইমপ্লিকেশনটা কি হবে। আমরা জানি না যে হঠাৎ করে একটা রেগুলেশন আইসা ইম্পোজ হয়ে গেল, সেটা কীভাবে হবে। এই যে আপনার সাডেন ইম্পোজিশন অফ রেগুলেশনস, এই জিনিসগুলো যেন আমরা কম করি, আমরা যেন মার্কেটকে আপনার সারপ্রাইজটা একটু কম দেওয়ার চেষ্টা করি। সারপ্রাইজটা কম দিলে পরে মার্কেটে আপনার স্ট্যাবিলিটিটা আসবে। আমি চট করে একটা নি জার্কিং আর্জেন্সির উপরে ভিত্তি করে আমি একটা চট করে ডিসিশন নিলাম, এই জিনিসগুলো যেন না করা হয়। 30 সেকেন্ডে আপনার লাস্ট কমেন্ট। আমার লাস্ট কমেন্ট হচ্ছে যে মার্কেটে এখন উঠানামা করবে, আর যারা ইনভেস্ট করবেন তাদের অবজেক্টিভটাকে ক্লিয়ার করতে হবে যে তারা কি ধরনের ইনভেস্টমেন্টে যাবেন। তারা কি ক্যাপিটাল অ্যাপ্রিসিয়েশনে যাবেন নাকি ডিভিডেন্ড অ্যাপ্রিসিয়েশনে যাবেন, একটা জিনিস। আর 3 নম্বর হচ্ছে যারা মার্কেটকে ঠিকভাবে বোঝেন না, তাদের উচিত, যারা মার্কেট নিয়ে ইনভেস্ট করেন, যেমন মিউচুয়াল ফান্ডগুলো আছে, তাদের অ্যানালিস্ট আছে, তাদের থ্রুতে ইনভেস্ট করা উচিত। কারণ বিদেশের মার্কেটগুলোতে আমরা দেখছি যে অনেক লোক আছে, তারা স্টক মার্কেট সম্বন্ধে কিছুই জানে না, কিন্তু তাদের ইনভেস্টমেন্টটা, যারা ইনভেস্টমেন্ট ম্যানেজার আছেন, তারা কিন্তু ভালোই ম্যানেজ করতেছে। থ্যাংক ইউ অরুণদা। মার্কেট অবশ্যই ওঠানামা করবে, এটা মার্কেটের নেচার, কিন্তু লাগাতার যদি 2 মাস পড়তে থাকে সেখানে আমাদের কনসার্ন হয়ে দাঁড়ায়। সালামত ভাই, লাস্ট 30 সেকেন্ডে আপনার কমেন্ট। আমার তো আগে প্রশ্নটা আমি ইনকমপ্লিট রয়ে গেল। আপনি হাই নেটওয়ার্থের কথা বলে, হাই নেটওয়ার্থ নিয়ে সব সংক্ষেপে বলি, ওইটা হলো অনেক হাই নেটওয়ার্থ পিপল যারা এখন নেগেটিভ ইকুইটি ভারে জর্জরিত, তারা ওখানে স্টাক হয়ে গেছে। এই আর দ্বিতীয়ত আরেকটা জিনিস হলো যে এই যে বসা, রেগুলেটরদের সাথে বসা, এটা কিন্তু তারা বসছেন, তবে এটা ফ্রুটফুল আলোচনা যদি কোনো আউটকাম না আসে, তাহলে হয়তো এখানে আমি মনে করি গভর্নমেন্টের ইন্টারফারেন্স দরকার আছে, সেটা আমার সাজেশন। আর একটা জিনিস হলো মার্কেট উঠানামা করবে ঠিকই আছে, তবে এখানে জিনিসটা হলো যে এটা ইউজুয়াল না আনইউজুয়াল, এবং সেটা কেন করার, এই জন্য আমি বললাম যে বিনিয়োগকারীরা অবশ্যই সেটা দেখবেন, তবে পেনিক হয়ে কোনো রিউমারে কান দিয়ে আসলে পেনিক হয়ে বিনিয়োগ সেল বাই না করা, আমি মনে করি সেটা উচিত না। ধন্যবাদ সালামত ভাই, আপনাকেও ধন্যবাদ। ধন্যবাদ অরুণদা, আপনাদের দুজনেই আজকে আমাদেরকে সময় দিয়েছেন, আপনাদের মূল্যবান সময় বের করে। আপনাদের দুজনকেই ধন্যবাদ আমাদের প্রোগ্রামে যোগ দেওয়ার জন্য। দর্শক মণ্ডলী, আজকে আমরা আলোচনা করলাম, আপনারা শুনেছেন আলোচনা। আমরা চেষ্টা করছি বাজারটা যাতে তার নিজস্ব গতি পায়। আমরা চেষ্টা করছি যে সকল অন্তরায়গুলো আছে সেগুলো দূর করার। আমরা সকল ইনস্টিটিউশনের সাথে কথা বলার চেষ্টা করছি। দর্শক মণ্ডলী, আপনাদের জন্য আপনার বিনিয়োগ আপনি দেখে রাখবেন, আপনি নিজে ভালো থাকবেন। আশা করি আগামী দিন এই একই সময় এই প্রোগ্রাম দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।